মুখার্জি ইন্ডাস্ট্রিতে কর্ণ চ্যাটার্জি শিবপ্রসাদের সিগনেচার নিয়ে সমস্ত কালোবাজারি টাকা ঢোকায় অবশেষে। আর এদিকে নন্দিনী মুখার্জি হার মেনে নেয় গৌরবের সামনে। বন্ধুরা, শিবপ্রসাদের চলন্ত পর্বে আমরা দেখব যখন গৌরবের সামনে দাঁড় করিয়ে নন্দিনী হাতে রান্না করার জন্য গৌরবের মা হাতে খুন্তি তুলে দেয়। নন্দিনী বলে, আমি পারবো না রান্না করতে, আমি জীবনে খুন্তি হাত পর্যন্ত দিইনি, আমি আপনার কাছে অনুরোধ করছি আপনি এই ভুলটা আমাকে দিয়ে করাবেন না। খাবার খারাপ হবে, আমি আমার জীবনে হয়তো খুব একবার রান্না করেছি, বাকি সময় আমি অ্যাডভোকেটে ব্যস্ত ছিলাম, আমাকে অ্যাডভোকেটের কাজ দাও। তখন গৌরব বলে, অ্যাডভোকেটের স্বপ্ন ত্যাগ করো, ঘরে লক্ষ্মী বউয়ের মতো রান্না বান্নায় ধ্যান দাও, আজ থেকে তোমার ওটাই কাজ। তখনই গৌরব সামনে রেগে গিয়ে নন্দিনীকে চুলের মুঠো দিয়ে বলে, এবার তুমি এই বাড়িতে রান্না বান্না করবে, সবাইয়ের মন চকিয়ে চলবে, নাহলে কিন্তু এর পরিণাম খারাপ হয়ে যাবে। তখন নন্দিনী বাবা মা ও পরিবারের কথা ভাবনা চিন্তা করে এবং প্রথম হাজব্যান্ড মারা যাওয়ার কারণে সে সবটা মেনে নিতে থাকে গৌরবের, আর তার অত্যাচারও ধীরে ধীরে সইতে থাকে। এবং যখন নন্দিনী রান্না করতে রেগে যায় তখন বাড়ির লোকজন সবাই বেশ খুশি হয়ে বলে, বাহ, গৌরবের কাছে সবাই শায়েস্তা, গৌরব পারে না এমন কিচ্ছু নেই। মুখার্জি বাড়ির অত বড় মহরত অ্যাডভোকেটকে হাতের আঙুলে নিয়ে নাচাচ্ছে কেমন দেখেছো। তারপরে নন্দিনী কষ্ট সৃষ্ট করে সমস্ত ফোনে রান্না জেনে অবশেষে তটিনীর সাহায্য নিয়ে সেই রান্না কমপ্লিট করে গৌরব ও বাড়ির লোকজনকে সেইখানে খাবার দিতে থাকে। খাবারটা প্রথমে তো গৌরব সর্বদাই সন্দেহ করতে থাকে এবং একগাল খাবার যেই নিজের মুখে নেয়, গৌরব ওক করে সবটা বের করে দিয়ে সঙ্গে সঙ্গে নন্দিনী হাত ধরে বলে, তুমি বিষ রান্না করেছো নাকি, আমাদেরকে এই খারাপ পোড়া খাবার খাইয়ে মারার চেষ্টা করছো। এবং নন্দিনী মুখার্জির মুখে সে ভাতের প্লেটটি ছুঁড়ে মারে। গৌরবের এই ব্যবহার থেকে নন্দিনী তক্ষুনি ভেঙে পড়ে কান্না শুরু করে দেয়। এরপরে, কী করছো কি তুমি, এমন করে প্লেট ছুঁড়ে মুখে মারছো আমার, আমি আমার সবটা দিয়ে চেষ্টা করেছি। তখনই মুখে মুখে তর্ক করলে গৌরবের মা চুরির মুঠো ধরে বলে, তোর স্পর্ধা কত, তুই বারবার তর্ক করছিস, তোর ভয় লাগে না, এমন বাজে ব্যাপার করছিস, ক্ষমা চা বরের কাছে, তার সাথে মুখে মুখে তর্ক করছিস, অসভ্য মেয়ে, আজকালকার মানুষরা কোনোভাবেই ভদ্র হতে পারল না। তখন নন্দিনী ভেঙে পড়ে সেই মুহূর্তে। আর গৌরব বলে, যাও, এই দড়ি দিচ্ছি, গলায় বেঁধে নিজের জীবনটা শেষ করে দাও, আমার আর ভালো লাগছে না। নন্দিনী বলে, এবার আমার হয়তো তাই করতে হবে তোমাদের ব্যবহার আচরণের জন্য। মুখে মুখে তর্ক করার জন্য গৌরবের মা ফোন করে বলে, আপনি কেমন মেয়ে মানুষ করেছেন, আমার তো ভাবতেও লজ্জা লাগছে। সত্যজিৎ মুখার্জি, এটা আপনার মেয়ে, আপনি এত ভদ্র নরম স্বভাবের মানুষ, আর আপনার মেয়ে এত খারাপ, কী করে সম্ভব। আপনার মেয়ে মুখে মুখে বারবার আমাদের তর্ক করছে, আমাদের পরিবারের লোকজনকে ছোট করছে, উনি কি চাইছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। তখন সত্যজিৎ বলে, আমার বাড়ির মেয়ে, সে কোনোদিন রান্না বান্না করেনি, এমন পরিবেশে যায়নি তো, তাই একটু এমন করছে, আপনি মানিয়ে নিন প্লিজ, আপনার কাছে আমার অনুরোধ। তারপরেই আমরা দেখব অ্যাডভোকেটকে কান্না সৃষ্টি করায়। আর এদিকে বারবার এই সব কিছু জানতে পেরে শিবপ্রসাদ চলে যায় গৌরবের বাড়িতে। গৌরবের বাড়িতে গিয়ে যখন নন্দিনী মুখার্জিকে ভাঙা অবস্থায় দেখে, অবাক হয়ে যায়। নন্দিনী বলে, কী জন্য এসছো আমার বাড়িতে, এখানে আসার কোনো দরকার ছিল, আমার মন এখানে মানিয়ে নিয়েছে, এরা যে ব্যাপারটা আমাকে করুক, আমি সবটা ঠিক করে নেব। তখনই গৌরব বলে, কি ব্যাপার কি জামাই, তুমি হঠাৎ এ বাড়িতে, আমার বাড়িতে তো আসার কথা নয় তোমার, তুমি না বলে কই আমার বাড়িতে হুট করে চলে আসলে। তখনই নন্দিনী বলে, আমি সত্যি পারছি না জামাইবাবু, তুমি বাড়িতে চলে যাও, যাও, এখন এখানে আর থাকো না, প্রবলেম বেড়ে যাবে, আমার ভালো লাগছে না আর অশান্তির সৃষ্টি করতে, আমি চাই না আমার জন্য কারো কোনো ক্ষতি হোক। তখনই নন্দিনীর ভেঙে যাওয়াতে সবটা দেখে শিবপ্রসাদ বলে, কেঁদো না, আমি আছি, তোমার কোনো ক্ষতি হতে আমি দেবো না, তোমাকে আমি এখান থেকে নিয়ে চলে যাব, এই বাজে পরিবারে তোমাকে রাখবো না। পেছন থেকে সব কথা চলতে থাকলেই কর্ণ চ্যাটার্জি উপস্থিত হওয়ার বলে, এটা তোমার বাড়ি নয় শিবপ্রসাদ, আর নাই বা এটা তোমার শ্বশুর বাড়ি, এটা গৌরবের বাড়ি, এখানে তুমি হুটহাট কাউকে নিয়ে চলে যেতে পারো না, ওটা গৌরবের স্ত্রী, ওর অধিকার আছে। গৌরব তখন বলে, ঠিকই বলেছেন, আমি রেজিস্ট্রি করে ওকে বিয়ে করছি, তাই আমার আইনতভাবে ওর ওপর অধিকার আছে। তখন শিবপ্রসাদ বলে, কিসের আইন, যে আইনে তুমি একটি নারীর উপর অত্যাচার করছো, এই কথাটা ভুলে যেও না, আমিও আইন বুঝি। তখনই কর্ণ চ্যাটার্জি বলে,
তাহলে আমি ফোন করব। তুমি বেশি বাড়াবাড়ি করো না। আইন সব আমাদের হাতের মুঠোয়। এটা তোমার বাড়ি নয় শিবপ্রসাদ। এখানে কোনো গাইড চড়ি খাটাবে না। এখান থেকে সোজা বেরিয়ে যাও। আর তুমি সমস্ত ইন্ডাস্ট্রি ব্যাপারটা সামলাও। সেখানে কোটি কোটি টাকা ঢুকছে, সেটার ওপর নজর দাও। যাও যাও, তুমি তো ফ্রি, না চাইতে অনেক কিছু পেয়ে গেছো। তখনই শিবপ্রসাদ বলে, আমার কিচ্ছু লাগবে না। আমি এখান থেকে সুস্থভাবে নন্দিনীকে বাড়ি নিয়ে যেতে চাই। আর আমার কিচ্ছু দরকার না। আমি কোনোদিনই ওই ব্যবসার ওপর লোভ করিনি। নাহলে আমি কবেই চাইলে এই ব্যবসাটাকে কবজা করতে পারতাম। কোনো ফলে ফিরি পেয়েছো তো অনেক কিছু মনে হবে। কোটি কোটি টাকা হুট করে চোখের সামনে দেখলে একটু সবাই ওরকম দিনে তারা দেখতে পেয়ে যায়। এখন অনেক গল্প দেবে, স্বীকার করবে নাকি? কেউ কি আর বলে আমি ঘর জামাই থেকে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি? ছিলাম একটা ছাপোষা মিডিল ক্লাস ফ্যামিলির লোক, সেখান থেকে এত কোটি টাকার সাম্রাজ্যের মালিক আজ। তখনই কর্ণ চ্যাটার্জিকে মুখ সামনে কথা বলতে বলে শিবপ্রসাদ, আর বলে, আপনি ভুলে যাচ্ছেন আমার একটা নিজস্ব পরিচয় ছিল। আমি স্পেশাল ব্রাঞ্চের হেড অফিসার ছিলাম এবং সেই জীবনযাপন নিয়ে আমি প্রচণ্ডই খুশি ছিলাম। সেটা আমি কোনোভাবেই ত্যাগ করতে চাইনি, কিন্তু আমার শ্বশুরমশাই আমাকে জোর করতে। আর আমার জন্য যদি নন্দিনীর এই অবস্থা সৃষ্টি হয়, তাহলে আমি অনেক আগে থেকেই এটা মানা করে দিতাম। নন্দিনী, চলো তুমি আমার সাথে বাড়িতে চলো। তুমি অনেক সুন্দর জীবনযাপন ডিজার্ভ করো। এই একটা বাজে ছেলের জন্য এভাবে নষ্ট করো না সবটা। নন্দিনী থমকে দাঁড়িয়ে থাকে। তার মাথায় বারবার ঘুরতে থাকে তার বাবা, তার আগের স্বামী ও বাকি সমস্ত স্মৃতি। তখনই শিবপ্রসাদের চোখের দিকে তাকিয়ে নন্দিনী বলে, জামাইবাবু, আমি আপনার কাছে হাত জোর করছি, আপনি বাড়ি চলে যান। আমি এই সংসার ছাড়তে পারবো না। আমি সব কিছু ত্যাগ করে এখানে এসেছি। তা আমি মনে মনে ভেবেই নিয়েছি আমার সাথে যা ঘটবে আমি সবটা মেনে নিতে রাজি। আমি এই জাল থেকে কোনো দিনই আর বার হতে চাই না। এরা আমাকে দিয়ে যা করানোর ইচ্ছা করাক। আমি চাই একটি সংসারে থেকে নিজের জীবনকে আরও সুন্দর করতে। আমি যদি বিধবা হয়ে যাই, আমি আমার বাবার মুখের দিকে তাকাতে পারবো না। সে তার জীবন শেষ করে দেবে। এবং কোনো মেয়ে কি চায় তার জন্য তার বাবা মারা যাক, তার বাবা নিজের জীবনটা শেষ করে দিক? কোনো মেয়েই পারবে না। আর আমি সেটা মানতে পারা তো অসম্ভব, প্রায় ভাবতেও পারি না সারাটি জীবন। তাই আমি বলছি, অনুরোধ করছি তোমার কাছে, জামাইবাবু তুমি বাড়িতে চলে যাও। এরা আমার সাথে কী বা খারাপ কাজ করবে? হাড্ডু আমাকে দিয়ে মারপিট করে আমাকে কাজ করাবে? আমি তো আমার সব থেকে শখের জিনিস ছেড়ে এসেছি এখানে। বাবা মা, ভালোবাসা সব ত্যাগ করে সংসারকে যখন আপন করেছি, আমি লড়াই করতে ব্যস্ত হব এবং আমি দেখব এরাও আমার সাথে ঠিক কী কী করতে পারে। তখনই নন্দিনী মাথায় হাত বলে শিবপ্রসাদ বলে, এমন কথা বলো না। আমার একটা বোন ছিল, তার সাথে এরা খারাপ ভাবনা চিন্তা করিয়ে তাকে শেষ করে দিয়েছে। তুমি আমার শালীর মতো হলেও আমার চোখে তুমি বোনের স্বরূপ। তাই আমি তোমাকে বলছি, এখান থেকে ফেরত চলো। এদের খপ্পরে পড়ো না। এরা মানুষ নয়। এরা যদি মানুষ হতো তাহলে তোমার সাথে কাজটা কোনোদিনই করতে পারতো না। কারণ তুমি যে বাড়িতে একটি মাত্র বউ, তারপরেও এই কাজটা কী করে করে? এরা মানুষ কোনোদিনই হতে পারবে না। তুমি যে চেষ্টাটা করছো গৌরবকে শুধরে হয়তো ভালো করে তুমি একটা তার সাথে সুখে সংসার করবে, এই ভাবনাটা সারা জীবন মাথা থেকে বার করে দাও। যে মানুষ বাবা মায়ের কথা ওঠা বসা করে বিয়ের পরে এবং বারবার সেই চিন্তাধারাতে এগোতে থাকে, সেটা সম্ভব হয় না। কারণ সে তার বাবার কথাবার্তা ওঠা বসা করলে তার বাবা তাকে বারবার ভুল পদক্ষেপে সব পরিচালনা করছে এবং তার বাবার পরিচালনা করা পদ্ধতিটা প্রচণ্ড খারাপ। কারণ তিনি যে আসলে হাতের চাবিকাঠি কর্ণ ও বিজিত লাহিড়ীর। আর এই সব কিছুর পিছনে বিজিত যুক্ত আছে। আমি বিজিতকে তো শাস্তা করেই ছাড়বো। তার জন্য আমাকে যা যা করতে হয় সব করতে রাজি। বিজিতকে বোঝাবো কত ধানে ঠিক কতটা চাল হয়। ভাবছে এটা কি এত সহযোগে ছেড়ে দেবো? কোনোভাবেই নয়। তুমি হয়তো অ্যাডভোকেট পদটা ছেড়ে দিতে পারো, কিন্তু আমি আমার কর্ম নয়। তখনই কর্ণ চ্যাটার্জি বলে, কি বলছো কি? তুমি এখনও অফিস ছাড়োনি? তুমি কি স্পেশাল ব্রাঞ্চ থেকে রিজাইন দাওনি? তুমি নাটক করছো নাকি? তাহলে সব কটা ফেক। তখনই কর্ণ চ্যাটার্জির মুখের দিকে শিবপ্রসাদ তাকিয়ে বলে, আপনিও তো অনেক কিছু ফেক বানিয়েছেন। এই বিয়েটা দেওয়ার জন্য আপনি একটা বড় নাটক করিয়েছেন। সেই নাটকটা যখন আপনি করতে পেরেছেন, এবার একটু না হয় আমার নাটক সহ্য করুন। এবার দেখুন আমি কি করতে পারি।
তাই ধৈর্য ধরুন। এত তাড়াহুড়ো করাটা ঠিক নয়। অনেক কিছু দেখতে এখন আপনার বাকি আছে। আর এত শীঘ্র আপনি হার মেনে নিলে তো হবে না। আমরাও দেখাবো এক খেল, সেটা তো অপেক্ষা করতে হবে। তারপরে শিবপ্রসাদে কলার চেপে কর্ণ চ্যাটার্জি বলে, তুমি যত চেষ্টাই করো আর আমাদের একটি চুলও বাঁকাতে পারবে না। কারণ আমরা আগে থেকেই নন্দিনী মুখার্জি দিয়ে সই করে নিয়েছি, তোমাকে দিয়ে সই করে নিয়েছি। তাই যত চেষ্টাই তোমরা করো, এবার আমাদের পদ্ধতিতে তোমাদেরকে চলতে হবে। আর আমরা যা বলবো তাই করতে তোমরা বাধ্য এখন। তাই এটা মাথায় রেখে কাজ করবে সবসময়। শিবপ্রসাদ বলে, কি করব আর কি নয় সেটা আমি ডিসাইড করব, তোমরা নয়। আমার পাওয়ারটা হয়তো তুমি এখনো ভুলে যাচ্ছ, আর আমি ঠিক কী কী করতে পারি সেটা তোমার কোনো আন্দাজ নেই। ওয়েট অ্যান্ড সি।